আলিপুর বোমা মামলার প্রথম পর্বেই আমি আলোচনা করেছি যে কীভাবে রাজসাক্ষী হয়ে যাওয়া নরেন্দ্রনাথ গোস্বামীকে কানাইলাল দত্ত এবং সত্যেন্দ্রনাথ বসু আলিপুর জেলের মধ্যেই শাস্তি দিয়েছিল, অর্থাৎ তাকে কিভাবে খুন করেছিল বন্দুকের সাহায্যে। আর আজকে আমি আলোচনা করব যে সরকারি উকিল অর্থাৎ আশুতোষ বিশ্বাস এবং সরকারি তদন্তকারী অর্থাৎ সিআইডি বিভাগের ডেপুটি সুপারিনটেনডেন্ট শামসুল আলমকে কিভাবে বিপ্লবীরা হত্যা করেছিল। একটুখানি লক্ষ্য করলেই আমরা মোটামুটিভাবে বুঝতে পারবো যে আলিপুর বোমা মামলার যে শুরু হয়েছিল সেটা হচ্ছে ওই মুজাফফরপুর বোমা মামলা দিয়ে, যাতে নন্দলাল ব্যানার্জিকে হত্যা করা হয়েছিল বিপ্লবীদের দ্বারা, আর ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল এবং প্রফুল্ল চাকি নিজের মাথাতে গুলি করেছিল। আর এই মুজাফফরপুর বোমা মামলার পরেই শুরু হয়েছিল আলিপুর বোমা মামলার যে বিপ্লবীদের ধরপাকড়। এইবার ব্রিটিশরা প্রধানত বুঝতে পেরেছিল যে বাঙালিরা যে গুপ্ত সমিতি তৈরি করেছে তা আস্তে 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 তাদের শাখার বিস্তার ঘটাচ্ছে, যা ব্রিটিশ শাসনের পক্ষে খুবই সমস্যার সৃষ্টি করছে। কিন্তু একটি জিনিস আমরা যদি একটুখানি লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো যে আলিপুর বোমা মামলাতে বাঙালিদেরকেই যেমন বিপ্লবী হিসেবে ধরা হয়েছিল, এমনকি সরকারের যারা উপস্থাপক ছিল বা সরকার পক্ষের যারা উপস্থাপক ছিল তারাও বেশিরভাগ বাঙালিই ছিল। শুধুমাত্র বিচারক তারাই ছিলেন ইংরেজ। আর এই কারণেই এই বাঙালিরাই ধরা পড়েছে, এমনকি সরকারি পক্ষের বাঙালিদেরকেই বাঙালি বিপ্লবীরা হত্যা করেছিল। অর্থাৎ এই যে নীরজচন্দ্র চৌধুরী বলেছিলেন না যে আত্মঘাতী বাঙালি, কথাটা হয়তো প্রায় ঠিক। মানে এরা নিজেদেরকে মারছে এবং নিজেরাই মরছে। এদের জাতীয়তাবোধ তেমনভাবে জন্মে ওঠেনি। তো বেশ, নীরজচন্দ্রবাবু যাই বলুক না কেন, আজ আলিপুর বোমা মামলার দ্বিতীয় পর্ব, আর আজকেই এই আলিপুর বোমা মামলার শেষ অংশ যা আমি আলোচনা করছি। সুশীল সেনকে যে চাবুক মারা হয়েছিল সেই ঘটনাটি বিপ্লবীদের দৃষ্টি আকর্ষণ করেছিল বলেই এত বড় একটা কেসের সূত্রপাত ঘটেছিল। এই আলিপুর বোমা মামলায় যেমন রাজসাক্ষী নরেন্দ্রনাথ গোস্বামীকে হত্যা করা হয়েছিল, ঠিক তেমনি সরকারি কৌশলী বা সরকারি পক্ষের উকিল আশুতোষ বিশ্বাসকেও হত্যা করা হয়েছিল। এবার আশুতোষ বিশ্বাসকে যখন হত্যা করা হয় তখন অনুশীলন সমিতির প্রায় সকলেই জেলের মধ্যে বন্দী, আর বাইরে শুধুমাত্র ছিল ওই যুগান্তর দলের সৃষ্টিকর্তা বা নেতা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। আর তিনি এই আলিপুর বোমা মামলার ফলে যে সকল বিপ্লবীরা গ্রেপ্তার হয়েছিল তাদের জন্যে কাজ করেছিলেন। অরবিন্দ ঘোষকে যে আলিপুর বোমা মামলার প্রধান হিসেবে ধরা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আর বারীন্দ্র কুমার ঘোষ অর্থাৎ অরবিন্দের ভাই, তাকেই যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত করা হয়েছিল। আলিপুর বোমা মামলার শুরুতেই নরেন্দ্রনাথ গোস্বামী ধরা পড়েছিলেন না, কিন্তু বারীন্দ্র কুমার ঘোষের জবানবন্দির ফলেই নরেন্দ্রনাথ গোস্বামীকে গ্রেপ্তার করা হয় এবং এর সাথেই হেমচন্দ্র কানুনগোকেও গ্রেপ্তার করা হয়। কিন্তু বারীন্দ্র কুমার ঘোষ তিনি কখনোই অরবিন্দ ঘোষ অর্থাৎ তার দাদা, তার নাম তিনি বলেননি। এই ক্ষোভ থেকেই যে অরবিন্দের নামটা বলা হয়নি সেই কারণেই নরেন্দ্রনাথ গোস্বামী অরবিন্দের নামটা বলেছিলেন। দেখুন, হেমচন্দ্র কানুনগের নামটাও বারীন্দ্র কুমার ঘোষ বলেছিলেন, আর অরবিন্দ ঘোষের নাম তিনি বলেননি। এটা একটুখানি দ্বিচারিতা বলে মনে হচ্ছে না? পরবর্তীকালে ওই বারীন্দ্র কুমার ঘোষের স্বীকারোক্তির ফলেই হেমচন্দ্র কানুনগের যাবজ্জীবন দ্বীপান্তরের সাজা হয়েছিল। আর ঋষি অরবিন্দের নাম যখন নরেন্দ্রনাথ গোস্বামী বলেছিলেন তার জন্যই তাকে বিপ্লবীরা খুন করেছিল। এক বেশ মজাদার ইতিহাস। তা বেশ, যাই ঘটুক না কেন, আজকের আলোচনা যে আশুতোষ বিশ্বাসকে কিভাবে বিপ্লবীরা হত্যা করেছিল সেটাই আমি শুরু করছি। এই আশুতোষ বিশ্বাস ছিলেন হচ্ছে পাবলিক প্রসিকিউটর অর্থাৎ সরকারি পক্ষের উকিল। তিনি প্রধানত এই যে নরেন্দ্রনাথ গোস্বামীকে যে জোগাড় করা এবং তাকে যে রাজসাক্ষীতে পরিণত করা, সে কাজটা মোটামুটিভাবেই আশুতোষ বিশ্বাসের হাত ধরেই হয়েছিল। আর তার ফলেই বিপ্লবীরা যেমন নরেন্দ্রনাথ গোস্বামীকে হত্যা করেছিল, ঠিক তেমনভাবেই এই আশুতোষ বিশ্বাসকেও টার্গেট করেছিল, যে এই আশুতোষ বিশ্বাসের ফলেই হয়তোবা বহু বিপ্লবীর শাস্তি হতে পারে। তাই
যেমন ভাবনা তেমন কাজ। যুগান্তর দলের তৎকালীন সময়ের নেতা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের একজন অনুগামী নাম চারুচন্দ্র বসু, তিনি একদিন বাঘা যতীনের কাছে আসলেন এবং বললেন যে দাদা, আমিও বিপ্লবীর কাজের সাথে যুক্ত হতে চাই। সেই অনুযায়ী তাকে এই আশুতোষ বিশ্বাসের হত্যার যে ভার তা দেওয়া হয়েছিল। চারুচন্দ্র বসু ছিলেন প্রধানত পক্ষাঘাতগ্রস্ত, অর্থাৎ তার একটি হাত নষ্ট ছিল আর একটি হাত তার সচল ছিল। যেই হাতটাই তার আর কি সচল ছিল সেই হাতেই যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় একটি বন্দুক দিয়েছিল এবং বলেছিল যে যাও এবং আশুতোষ বিশ্বাসকে হত্যা করো, তোমার যে বৈপ্লবিক কার্যকলাপ যেটা তুমি করতে চাইছো সেটাকে তুমি সফল করো। যেমন কথা তেমন কাজ, চারুচন্দ্র বসু চলে গেলেন আমাদের হাইকোর্টে, কলকাতা হাইকোর্টে, এবং সেখান থেকে আশুতোষ বিশ্বাস সিঁড়ি দিয়ে নামছিলেন আর চারুচন্দ্র বসু নিচ থেকে ওপরের দিকে উঠছিলেন। তা সেই সময় যখন তাদের সামনাসামনি দেখা হয়, সেই দিনটা ছিল 10ই ফেব্রুয়ারি 1909। তখন চারুচন্দ্র বসু তার ওই চাদরে ঢাকা হাতের মধ্যে থেকে আশুতোষ বিশ্বাসকে গুলি করেছিলেন এবং তার ফলে আশুতোষ বিশ্বাস যখন মারা গেলেন তখন চারুচন্দ্র বসুকে জিজ্ঞাসাবাদ করা হলো হাইকোর্টে নিয়ে গিয়ে, কিন্তু তিনি আর মুখ খুললেন না। তিনি একটাই কথা বললেন যে আমার শাস্তি মৃত্যুদণ্ড, আমাকে যত দ্রুত সম্ভব আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দিন, আমি আমার দোষ স্বীকার করছি এবং আমি আমার বৈপ্লবিক কাজ মোটামুটিভাবে সফলতার সাথে করে ফেলেছি। সেই অনুযায়ী 19শে মার্চ 1909 সালে আলিপুর সেন্ট্রাল জেলের যেখানে আর কি ফাঁসি দেওয়া হয় সেই জায়গাতেই চারুচন্দ্র বসুর ফাঁসি হয়। এটা তো গেল একটা ঘটনা। আর যে লাস্ট বা যে শেষ যে ঘটনা সেটি হচ্ছে শামসুল আলম, অর্থাৎ সিআইডি বিভাগের ডেপুটি সুপারিনটেনডেন্ট শামসুল আলমের কিভাবে হত্যা করা হয়েছিল সেটিও একটি গল্প। এই শামসুল আলম তিনি ছিলেন হচ্ছে প্রধানতভাবে অনুসন্ধানকারী। তিনি অনুসন্ধান করতেন, খোঁজ করতেন যে কিভাবে আলিপুর বোমা মামলাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় আর কিভাবে বিপ্লবীদের শাস্তি দেওয়া যায়, এবং যা সকল তথ্য সংগ্রহ করা হয়েছিল তার বেশিরভাগ কাজটাই করেছিলেন শামসুল আলম। তাই তিনিও ছিলেন বিপ্লবীদের এক অন্যতম লক্ষ্য। প্রথম রায় বেরিয়েছিল 5ই মার্চ 1909 সালে এবং তাতে অরবিন্দ ঘোষ যেমন বেকসুর খালাস হন, ঠিক তেমনই দুজন অর্থাৎ বারীন্দ্র কুমার ঘোষ এবং হেমচন্দ্র কানুনগো এদেরকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। আর কিছু জনকে তারা শাস্তি দিতে পারেনি, অর্থাৎ ইংরেজ যে বিচার ব্যবস্থা তাদেরকে শাস্তি দিতে পারেনি, তাই তাদেরকে হার্ড বেঞ্চে পাঠানো হয় এবং সেখানে এই বিচারের কার্যকলাপ চলতে থাকে। কিন্তু সেই সময়ও শামসুল আলম যেহেতু এই তথ্য সংগ্রহের কাজে যুক্ত ছিলেন তাই তিনিও বিপ্লবীদের এক লক্ষ্যবস্তু হিসেবে গৃহীত হয়েছিল। আর যুগান্তর দলের আরেকজন সদস্য বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত তিনি তৈরি হয়েছিলেন এই শামসুল আলমকে হত্যা করার জন্য। এতেও এক প্রকারের নেতৃত্ব দিয়েছিলেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বা বাঘা যতীন। 24শে জানুয়ারি 1910 সালে এই শামসুল আলমকে হত্যা করে বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত, আর সেই হত্যাটাও হয়েছিল আমাদের ক্যালকাটা হাইকোর্ট চত্বরে। শামসুল আলমের হত্যার পরেও ওই একই রকমভাবে বীরেন্দ্রনাথ দত্তগুপ্তেরও জবানবন্দি নেওয়া হয় এবং সেই জবানবন্দি থেকেই হাওড়া ষড়যন্ত্র মামলার শুরু হয়। আর তারপরে 21শে ফেব্রুয়ারি 1910 সালে আলিপুর সেন্ট্রাল জেলের যেখানে ফাঁসি দেওয়া হয় সেই জায়গাটাতেই বীরেন্দ্রনাথ দত্তগুপ্তেরও ফাঁসি হয়। আর ওই একই বছরে বেরিয়েছিল তৃতীয় জাজমেন্ট, আর তার পরের বছরেই বঙ্গভঙ্গকে রদ করা হয়। তো একটা জিনিস আমাদের কাছে মোটামুটিভাবে ক্লিয়ার যে এই বিপ্লবীরাই প্রধানত বাংলার স্বাধীনতা আন্দোলনকে রক্তের মাধ্যমে আসতে চেয়েছিল, আর গান্ধীজি চেয়েছিলেন প্রধানত নরম পন্থার মাধ্যমে। আমার এই আলিপুর বোমা মামলার যে সকল তথ্য নিয়ে আমি আলোচনা করলাম তার বেশিরভাগটাই সংগ্রহ করা হয়েছে বেশ কিছু বই থেকে। আর এই বইগুলি হলো যেমন সাধক বিপ্লবী যতীন্দ্রনাথ, যার লেখক পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায়, অর্থাৎ এই বাঘা যতীনেরই একজন নাতি ছেলে। দ্বিতীয় বই অগ্নিযুগ, যার লেখক শৈলেন দে। তৃতীয় বই ভারতের বিপ্লবী প্রচেষ্টা, যার লেখক হেমচন্দ্র কানুনগো। চতুর্থ বই ভারতের সশস্ত্র বিপ্লব, যার লেখক ভূপেন্দ্র কিশোর রক্ষিত রায়। এছাড়াও ভারতের স্বাধীনতা সংগ্রাম ও অনুশীলন সমিতি, যার লেখক ক্ষীরোদ কুমার দত্ত, এবং আলিপুর বোম ট্রায়াল, যার লেখক বিজয় কৃষ্ণ বোস।
ইনি ছিলেন এই আলিপুর বোমা মামলার যে বিপ্লবীদের পক্ষের যে আইনজীবী দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের একজন সহায়ক। তার দৃষ্টিভঙ্গিও তিনি তুলে ধরেছেন। আর এই বইগুলি থেকেই আমার যে আলিপুর বোমা মামলার যা সকল তথ্য তা নেওয়া হয়েছে। এরপরে আবার দেখা হবে ইতিহাসের অন্য কোনো এক পাতায়।